Something about you feels so different. Yeah, you mess me up inside. Assalamu alaikum. This is OnePlus Oppo Thukku OnePlus 10r. OnePlus 10r এই ফোনটি বর্তমানে মার্কেটে তাদের নতুন সিরিজের মধ্যে আছে বিকজ বেশি দিন হয়নি, 4-5 মাস হয়েছে এই ফোনটি লঞ্চ করা হয়েছে আর বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে 1-2 মাস ধরে। তো সেই 1-2 মাস ধরে আমি এই ফোনটি ব্যবহার করছি। এই ফোনটির সম্পূর্ণ ইউজার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই ফোনের প্রাইস সেগমেন্টের দিক থেকে আরেকটি মডেল মার্কেটে ওয়ানপ্লাসের পক্ষ থেকে আছে OnePlus 10RT। দুইটি ফোনের মধ্যে পার্থক্য হচ্ছে এর মধ্যে পাওয়ারফুল প্রসেসর Dimensity 8100 দেওয়া হয়েছে আর OnePlus 9RT-তে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 888। তো দুইটি ফোনের মধ্যে কোনটি বেটার হতে পারে আর বর্তমানে অন্যান্য ফোনের থেকেও কি এই ফোনটি বেটার জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ছোট ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, একটু কষ্ট করে একটু করে নেন সাবস্ক্রাইব, নতুন চ্যানেল তো একটু করে নেন। আরও কিছু বলে নিচ্ছি, ফোনটির রিভিউ দেখার আগে করে না কমেন্ট, দেখার পরে বুঝা অন্যান্য ফোনেরও যদি কোনো স্পেসিফিকেশন বা কোনো কিছু ইনফরমেশন জানতে মন চায় এবং অন্যান্য ফোনের কোনো রিভিউ দেখতে মন চায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। তো চলুন এই ফোনটিকে প্রথমে ভুলে কেন অপ্পো বলছি শুরু করি। OnePlus 10R ওয়ানপ্লাসের পক্ষ থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেল ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে দেওয়া হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক বডি, মানে এর ফ্রেমও প্লাস্টিক, পিছন সাইডও প্লাস্টিক। আর ক্যামেরার ডিজাইন দেখলে মনে হচ্ছে এটা তো কোনো মতে ওয়ানপ্লাসের ফোন হতেই পারে না। আমার মনে হয় অপ্পোর একটি ফোনকে ওয়ানপ্লাসের লোগোটা লাগিয়ে আর একটি পাওয়ারফুল চিপসেট দিয়ে এই ফোনটি ওয়ানপ্লাস বানায় ফেলছে। যা হোক, ওয়ানপ্লাসের যে আগের মডেলগুলো OnePlus 9, 9RT, 8 যেই ফোনগুলোই নেই হাতে নেওয়ার পরে খুবই ভালো প্রিমিয়াম ফিল হতো বিকজ ওগুলো হচ্ছে মেটাল বডি থাকার কারণে, আর এটি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বডি, তাই হাতে নেওয়ার পরে তেমন একটি প্রিমিয়াম ফিল হয় না, একটু চিপ চিপ মনে হয়। প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও এই ফোনটির ওয়েট হচ্ছে 186 গ্রাম, মোটামুটি একটি হেভি ফোন। কাভার লাগালে ফোনটি আরও ভারী হয়ে যায়, তো সেই অনুযায়ী কাভার লাগানোর পর একটি ওয়েটের কারণে একটু প্রিমিয়াম ফিল দিচ্ছে। কিন্তু কাভার ছাড়া যখন এই ফোনটি আমি হাতে নিয়েছি তখন আমার কাছে একটু সস্তা ফিল হয়েছে। এর ব্যাকপার্টটা প্লাস্টিক দিছে ভালো, ফ্রেমটা অ্যাটলিস্ট অ্যালুমিনিয়াম ফ্রেম দিতে পারতো বিকজ মার্কেটে এই ফোনটির প্রাইসও কিন্তু কম নয়। এখন ডিসপ্লের সেকশনে আসি। ডিসপ্লে সেকশনে বলতে গেলে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে বের করা হয়েছে, একটি হচ্ছে চায়নাতে আর একটি হচ্ছে ইন্টারন্যাশনাল যেই ফোনটি বের করা হয়েছে সেটির মডেল হচ্ছে OnePlus 10R, আর চায়নাতে যেই ফোনটি লঞ্চ করা হয়েছে সেটির মডেল হচ্ছে OnePlus S। তো দুইটি ফোনের মধ্যে পার্থক্য হচ্ছে OnePlus S এর মধ্যে দেওয়া হয়েছে OLED ডিসপ্লে আর OnePlus 10R এর মধ্যে দেওয়া হয়েছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। আমার মতে ফ্লুইড অ্যামোলেড থেকে OLED ডিসপ্লেটা আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে। এখানে ডিসপ্লের ক্লিয়ারিটি আমার কাছে মাচ বেটার লেগেছে ফ্লুইড অ্যামোলেডের তুলনায়। যা হোক, ডিসপ্লের কথা কি বলবো, খুবই অসাধারণ একটি ডিসপ্লে লেগেছে আমার কাছে। 1 বিলিয়ন কালার্স, 120 হার্জ ডিসপ্লে, রিফ্রেশ রেট HDR10+ সাপোর্টেড, ব্রাইটনেস সর্বোচ্চ 950 নিটস পর্যন্ত পিক করতে পারে। ইনডোরে ডিসপ্লে লাইট খুবই পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। ডে লাইটে যদি আপনি সরাসরি সূর্যের নিচে ফোনটি হাতে ধরেন তাহলে ডিসপ্লেটা দেখতে কিছুটা প্রবলেম হতে পারে, এছাড়া ডে লাইটে আমার কাছে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.6%। ফোনের ব্রেজেলটা অনেকটাই চিকুন করা হয়েছে, সেই জন্য ফোনটির সামনের দিক দিয়ে দেখলে একটু প্রিমিয়াম ফিল মনে হয়। ফুল HD+ রেজুলেশন, 394 ppi ডেনসিটি এবং প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5। এই প্রাইজের মধ্যে গরিলা গ্লাস ভিক্টাসও OnePlus দিতে পারতো। যাই হোক, এখন পারফরমেন্সের দিকে আসি। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটির মধ্যে ছিল কালার ওএস, যেটা হচ্ছে অপ্পোর মধ্যে দেওয়া থাকে। বেসিক্যালি কালার ওএস এবং অক্সিজেন ওএস সেম একই কথা, জাস্ট দুইটাতে দুই নাম। তারপরেও অনেস্টলি আমি অক্সিজেন ওএস এবং কালার ওএস দুইটির মধ্যে ব্যবহার করে আমার কাছে কালার ওএসের পারফরমেন্স বেটার মনে হয়েছে। কেন যেন মনে হয় একটু অপটিমাইজেশন ভালো কালার ওএসের মধ্যে, কিন্তু কালার ওএসকেই আরেকটু কাস্টমাইজ করে OnePlus অক্সিজেন ওএস নামে তাদের ডিভাইসগুলোতে ব্যবহার করে থাকে। এর মধ্যে ওএস অ্যান্ড্রয়েড ছিল 12, কিন্তু আমি কি করেছি এর মধ্যে অ্যান্ড্রয়েড 13 বেটা ভার্সনটা ইনস্টল করেছি। খায়া গেছে একটা চুনা। বেটা ভার্সন OnePlus-এর খুবই বাজেটা কেমন, অনেক বাগ ইস্যু, ফোন হিট হয়ে যায়, ব্যাটারি পারফরমেন্স খারাপ হয়ে গিয়েছে,
মানে অ্যান্ড্রয়েড 13-এর আপনি পুরোপুরি ফিল পাবেন, তারপরে অনেক ধরনের প্রবলেম, সিস্টেম এরর এই ধরনের হয়। আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের যেমন ধরেন স্যামসাং, শাওমি, সেই সমস্ত ফোনগুলোর বেটা ভার্সন অ্যান্ড্রয়েড লেটেস্ট আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ওয়ানপ্লাসের ফোনগুলোতে কখনো বেটা ভার্সন ইউজ করবে না। তাদের সফটওয়্যারের মধ্যে এখন অনেক প্রবলেম পাওয়া যায় বেটা ভার্সনগুলোতে। তো অ্যান্ড্রয়েড 13-এর পারফরমেন্সের কথা যদি বলি, অন্যান্য অনেক নতুন নতুন ফিচার্স আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেগুলোর দিক দিয়ে খুবই ভালো লাগছে। কিন্তু ওভারঅল হেভি পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটি ভালোই হিট হচ্ছিল, যেটা কালার ওএস অ্যান্ড্রয়েড 12-এ আমি সেই প্রবলেমটি পাই নাই। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স, যা 5 ন্যানোমিটার স্ট্রাকচারে তৈরি। এই প্রসেসরটিকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে স্ন্যাপড্রাগন 888-এর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। ডাইমেনসিটির এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্ন্যাপড্রাগনের 865-এর পর থেকে যেই কয়টা স্ন্যাপড্রাগন তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর বের করেছে, সবগুলা ডিভাইস কিন্তু গরম হয়, আমরা জানি। কিন্তু ডাইমেনসিটি 8100 এই প্রসেসরটি অনেক অপটিমাইজ করা। পারফরমেন্সের দিক থেকে স্ন্যাপড্রাগন 888 থেকে আপনি কোনো অংশে কম পাবেন না, বরং 888 থেকে আরও ভালো পাবেন। স্ন্যাপড্রাগন 888-এর মধ্যে ফোনগুলো একটু বেশি হিট হয়, কিন্তু মিডিয়াটেকের মধ্যে এর হিটিং ইস্যু অনেকটাই কম পাবেন। তো আমাকে যদি বলা হয় স্ন্যাপড্রাগন 888 বেস্ট নাকি মিডিয়াটেক 8100 বেস্ট, আমি ডেফিনেটলি বলবো মিডিয়াটেক ডাইমেনসিটি বেস্ট। গেমিং পারফরমেন্সে অসাধারণ পারফরমেন্স পেয়েছি। এই ফোনটির টাচ রেসপন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। গেম খেলার সময় এর টাচ স্যাম্পলিং রেট 720 হার্টজ পর্যন্ত পাবেন, ওয়ানপ্লাস তাদের ওয়েবসাইটে ক্লেম করেছে। তো টাচের দিক দিয়ে আমি একদমই স্যাটিসফাইড এই ফোনটিতে। এই ফোনের আরেকটি বেস্ট বিষয় আমার কাছে ভালো লেগেছে এর হ্যাপটিকটা অসাধারণ, এবং আমি একদম প্রত্যেকটা জায়গায় হ্যাপটিকটা খুব দারুণভাবে ফিল করতে পারছিলাম। তো এর হ্যাপটিক মোটরটা আমার কাছে অনেক ভালো লেগেছে। স্টোরেজের দিক থেকে এই ফোনটি র্যামের ক্ষেত্রে 8 থেকে 12 জিবি র্যাম পর্যন্ত করা হয়েছে, এবং 128 জিবি রম থেকে 512 জিবি রম পর্যন্ত করা হয়েছে। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। এখন আসে এই ফোনটিতে সবচেয়ে হাইপ যেটি, ওই বিষয়টি নিয়ে। এই ফোনটিতে দেয়া হয়েছে 160 ওয়াটের ফাস্ট চার্জার। ক্যান ইউ ইমাজিন? সুপার ডুপারভাবে তাড়াতাড়ি ফাস্ট চার্জ হয়ে যাচ্ছে এই ফোনটি। মাত্র 9 মিনিটে 0 to 100% এই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাচ্ছিল। মানে আপনি ফোনটি চার্জ দিয়ে ওয়াশরুমে যাবেন, বের হবেন, আর দেখবেন ফোনটি ফুল চার্জ হয়ে গিয়েছে। আর ব্যাটারি সেকশনে এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি। ব্যাটারি সেকশনে এই ফোনটিও আবার কয়েকটা ভেরিয়েন্ট করা হয়েছে। একটা উইয়ার্ড ব্যাপার লাগে না? একটা মডেলের মধ্যে এত কিছু দিতে হয়। এই ফোনের 80 ওয়াট চার্জারেরও আরেকটি মডেল আছে, সেখানে 80 ওয়াট পর্যন্ত চার্জ সাপোর্ট করবে, কিন্তু ওইখানে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। তো একটা উল্টা কাজ করে ফেললো না? এইখানে 5000 দিত, ওইখানে 4500 দিত। ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটিতে আমি 4500 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো পেয়েছি। একদিন আপনি ইজিলি খুব হেভি ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদেরকে আমি আরেকটি কথা বলি, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থেকে ডাইমেনসিটি 8100-এর ব্যাটারি অপটিমাইজেশন অনেকটাই বেটার। দ্যাটস মিন স্ন্যাপড্রাগন থেকে আপনি এই ফোনটিতে ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। এই ফোনের মধ্যে দেওয়া হচ্ছে স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাউড মনে হয়েছে এবং ক্লিয়ার মনে হয়েছে, কিন্তু বেজের পরিমাণটা একটু আমার কাছে কম মনে হয়েছে। যদি আরেকটু বেজ দিত স্পিকারের মধ্যে, তাহলে একটু মিষ্টি মিষ্টি সাউন্ড পাওয়া যেত। কথা বলার ক্ষেত্রে একদম নিট অ্যান্ড ক্লিন শোনা গিয়েছে। নেটওয়ার্ক কোনো ইস্যু আমার কাছে কোনো প্রবলেম করেনি, সব কিছু একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। ওয়াইফাইয়ের সিগন্যাল খুবই পাওয়ারফুল, স্যামসাংয়ের থেকে ডাবল পাওয়ারফুল লেগেছে আমার কাছে। মনে হয় আপনি 5 তলায় যদি আপনার ওয়াইফাই থাকে, আপনি নিচে যাবেন, তারপর দেখবেন 1-2 দাগ ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে। তো আমি এই ফোনের মধ্যে কোন কোন ভার্সন ওয়াইফাই, কোন ভার্সন হার্ডওয়্যার, এগুলো আমি আপনাদের কাছে কিছুই ডিটেলস বলছি না, আমি সরাসরি যা বলার আপনাদের কাছে বলে দিচ্ছি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। এখন আসি ক্যামেরা সেকশনে। এই ফোনের পিছনে দেওয়া হয়েছে 3টি লেন্স। বিশাল বড় একটি দেখা যায় না, আসলে এত বড় লেন্স না, এটার ভিতরে ছোট্ট একটা লেন্স, যেটি হচ্ছে এই ফোনের মেইন লেন্স, যা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচার, ওআইএস সাপোর্টেড। সেকেন্ড লেন্সটি দেওয়া হয়েছে আলট্রা ওয়াইড, থার্ড লেন্সটি দেওয়া হয়েছে ম্যাক্রো লেন্স। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সটা দেওয়ার কোনো দরকার ছিল? 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা না দিয়ে মিনিমাম 30 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স তো এখানে দিতে পারতো। এতে আমি আর কি বলবো। আর ফ্রন্টে দেওয়া হয়েছে 60 মেগাপিক্সেলের ক্যামেরা। পিছনে মেইন ক্যামেরার লেন্স দিয়ে ছবি তোলার ডাইনামিক রেঞ্জ ক্লিয়ারিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার কন্ট্রাস্টও খুবই ভালো লেগেছে। একটু কালারকে একটু ছবি তোলার পর বুস্ট করে
আমার কাছে একটু কালার বুস্টের ছবিগুলো দেখতে ভালো লাগে, বাট পার্সোনালি যারা ছবি এডিট করেন বা ছবি চান তাদের কাছে ভালো নাও লাগতে পারে। ওভারঅল আমার কাছে মেন ক্যামেরায় তোলা ছবিগুলো অনেক ভালো লেগেছে। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের ক্যামেরাগুলো আমার কাছে একদম বেসিক মনে হয়েছে, তেমন কোনো ফ্ল্যাগশিপ লেভেলের আমি ফ্লেভার পাইনি। মোটামুটি আমি একটি ফোনের মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটি ফোনের মধ্যে যেরকম একটা আলট্রা ওয়াইড লেন্স থাকে তেমন পেয়েছি। লো লাইটে গেলে নয়েজের দেখা দিবে। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা কি বলবো, এই কোনো মতে চলে আর কি। এই ফোনের মেইন লেন্সটি দিয়ে 4K-তে 60 এবং 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড 13 বেটা ইনস্টল করার পর 4K-তে শুধু 30 FPS-এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে। আর ওআইএস-এর অবস্থা 12টা বাজে গেছে। বেটা ভার্সন ইনস্টল করার পর ওআইএস মনে হয় ফোনের কাজই করে না। কবে আবার স্টেবল ভার্সন হবে, তখন আবার স্টেবল ভার্সন দিলে হয়তো বা ওআইএসটা ঠিক হবে। আর ফ্রন্টে যে 60 মেগাপিক্সেলের লেন্সটি দেওয়া হয়েছে এইটা অন্যান্য ওয়ানপ্লাসের ফোনগুলো থেকে অনেক ক্লিয়ার, ডেফিনেটলি অনেক ক্লিয়ার। আপনারা যদি চান OnePlus 10r ভার্সেস ওয়ানপ্লাসের অন্যান্য ফোনের মডেলের ক্যামেরার ভার্সেস দেখতে পারেন ইউটিউবে গিয়ে সার্চ করে, তখন দেখবেন ফ্রন্ট ক্যামেরায় অন্যান্য ফোনের থেকে OnePlus 10r-এর ক্যামেরার ক্লিয়ারিটি বেশি। আমার মনে হয় এটা ওয়ানপ্লাসের মধ্যে যে রেগুলার সেন্সর দেওয়া হচ্ছিল সেটা দেয় না, এটার মধ্যে অপর লেন্সটাই দিয়ে দিছে, এই জন্য ক্লিয়ারিটিটা একটু বেশি পেয়েছি আমি। যাও ক্যামেরা সেকশনে আমি বলবো মোটামুটি। তো এতক্ষণ আপনাদের সামনে OnePlus 10r-এর ইউজার এক্সপিরিয়েন্স শর্টকাটভাবে তুলে ধরেছি। আপনাদের কাছে কি মনে হয়? এখন আমি আপনাদেরকে উত্তর দেই, এই ফোনটির সাথে OnePlus 9R-টির পার্থক্য কী? OnePlus 9R-টির মধ্যে পার্থক্য হচ্ছে 9R-টি ফোনটি যখন আপনি হাতে নেবেন তখন খুবই ভালো একটি প্রিমিয়াম ফিল পাবেন, বিকজ ওইটার মধ্যে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম আর এর মধ্যে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেম। আর ক্যামেরার সেকশনে OnePlus 9R-টিতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আলট্রা ওয়াইডে, আর এর মধ্যে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে। আর যদি পারফরমেন্সের কথা বলি, এটা স্ন্যাপড্রাগন 888-কে টক্কর দেওয়ার মতো একটি প্রসেসর। এবং 888 কিন্তু কিছুক্ষণ ব্যবহার করার পরে সেই ফোনগুলো অনেক হিট হয়ে যায়, গরম হয়ে যায়, সেটি আপনি এই ফোনটির মধ্যে দেখতে পাবেন না, এর মধ্যে হিট হওয়ার পরিমাণ খুবই কম। তো যারা মোটামুটি পারফরমেন্সের কথা চিন্তা করতেছেন আর ব্যাটারি ব্যাকআপ আরেকটু ভালো চাচ্ছেন, তাহলে আপনারা OnePlus 10r এই ফোনটি নিয়ে নিতে পারেন। আর যারা একটু প্রিমিয়াম ফোন চান তাহলে আপনারা OnePlus-এর অন্য মডেলের ফোনটি শিফট হতে পারেন। আমার এতদিন ব্যবহার করার পরে পারফরমেন্সের দিক দিয়ে আমি OnePlus-এর মোটামুটি অনেক মডেল ফোনগুলো ব্যবহার করেছি, তার থেকে এর পারফরমেন্স খারাপ লাগেনি, ভালোই লেগেছে। নিতে চাইলে নিয়ে নিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I'm losing my mind in this ghost town.